জয় শ্রীরাধে সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের দিনটি ছিল মঙ্গলবার। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ের আবদার যে মা আজকে আলু পরোটা নিয়ে যাব টিফিনে। তো সকালবেলা যখন ওর জন্য ডালিয়া বানাই, তো সেই ডালিয়ার মধ্যেই আজকে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, যাতে আমি ওকে আলু পরোটাটা বানিয়ে দিতে পারি। আর আগের দিন রাত্রিবেলাতেই না আমি আটা মেখে রেখেছিলাম, তো সেখান থেকে একটা যাতে পরোটা ভাজতে পারি ওরকম একটা লেচি রেখে দিয়েছিলাম। আর এই যে আলুটা সেদ্ধ করে নিলাম, ওকে খেতে দিতে দিতেই কিন্তু আমার আলু পরোটাটা হয়ে যাবে। তো আলু পরোটার জন্য যেগুলো দরকার, যেমন ওই পেঁয়াজ কুচি, ওর মধ্যে একটুখানি জোয়ান আর একটুখানি আচারের তেল, এই সব দিয়ে কিন্তু আমি ওকে পরোটাটা বানিয়ে দিয়েছিলাম। মানে আলু সেদ্ধটা ভালো করে মেখে নিয়ে তারপর কিন্তু পরোটা করে দিয়েছিলাম। আসলে ও যেহেতু ছোট আর সেরকমভাবে লঙ্কাটা খেতেও পারে না, তাই আর কাঁচা লঙ্কাটা দিলাম না। কারণ আচারের যে তেলটা থাকে বা আচার যেটা থাকে তার মধ্যে কিন্তু একটু ঝাল দেওয়াই থাকে। তো সেইভাবে আর ওই জন্য ওর যেহেতু স্কুলে গিয়ে খাবে, তো তাই আর হচ্ছে ইয়েটা দিলাম না, কাঁচা লঙ্কাটা দিলাম না। বাড়িতে খাওয়ার জন্য হলে কিন্তু আমি অবশ্যই দিই, আর আমাদের জন্য যেটা বানাই সেটাতে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিই। তো এই যে আটাটা মাখা রাখা ছিল, সেটার মধ্যে থেকে একটুখানি লেচি কেটে নিয়ে আলুর পুরটা খুব সুন্দর করে ওর মধ্যে ভরে দিলাম, যাতে বেরিয়ে না যায়। এই আলু পরোটা বানানো কিন্তু খুব টাফ একটা কাজ আমার কাছে, কারণ প্রচণ্ড বেরিয়ে যায় আমার ফেটে নিয়ে। তো সেই জন্য কিন্তু খুব সাবধানে আমাকে এটা করতে হয়। তো এই যে ভরে নিয়েছি, ভরে নিয়ে ভালো করে আটাটা মাখিয়ে নিয়ে এবার কিন্তু ধীরে ধীরে বেলে নেবো। বেলে নেওয়ার আগে ভাবলাম যে আলুটা যাতে চারোদিকে স্প্রেড হয়, তার জন্য হাত দিয়ে একটু এইভাবে দাবিয়ে দাবিয়ে দিই, তাহলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে। তো ওই যে তাড়াতাড়ি করে বেলে নিলাম, যতটা আর কি সমান করা গেল সেইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে তাড়াতাড়ি আলু পরোটাটা ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু দেরিও হয়ে যাচ্ছে, মেয়ের স্কুল আছে বলে। আর পাশে আমি কিন্তু একই সাথে একটুখানি খ্যাকসি ভাজাও বসিয়ে দিয়েছি। খ্যাকসি তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু এটাকে খ্যাকসিও বলি, আবার ঘি করলাও বলি। তো এটা হচ্ছে ওই কাঁকরোলেরই ছোট ভার্সানটা। কাঁকরোলটা একটু বড় বড় টাইপের হয়, আর এটা কিন্তু প্রায় অনেকটাই ছোট। তো যাই হোক, সেটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলু পরোটাটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে পরোটাটা দিলে তো পুরো টিফিন বক্সটা ভরে যাবে, তাই ভাবলাম এইভাবে পিৎজার মতো ছোট ছোট করে কেটে দিই। আর আমি কিন্তু বরাবর এইভাবেই কেটে দিই, আর আমার মেয়ে কিন্তু এটাই খুব ভালো খায়। আর এত গরম ছিল প্রচণ্ড যে আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না। আর এদিকে লেটও হয়ে যাচ্ছিল স্কুলে দেওয়ার জন্য। তো কোনো রকমভাবে কেটে এই যে টিফিন বক্সের মধ্যে ভরে দিচ্ছি। আর যেহেতু আলু পরোটাটার মধ্যে আলাদা করে সস বা কিছু দিইনি, তাই ওই পরোটার ওপর দিয়ে একটুখানি সস ছড়িয়ে দিলাম। প্রত্যেক দিন সকালে উঠে না ওর কিছু না কিছু টিফিনের বায়না লেগেই থাকে। আজ এটা বানাও তো কাল সেটা বানাও। তো ওই যে টিফিনগুলো তো করে দিতেই হয়, কারণ মনে হয় সারাদিনের মতো বেরিয়ে যাচ্ছে, একটু মনের মতো টিফিন দিলে ও সেটা খাবে। আর যদি আমি আমার পছন্দ মতো টিফিন দিই না, সেটা একদমই খেতে চায় না। মানে খুব যদি ভালো লাগে, ওর মন মতো হয়, তবে গিয়ে সেই টিফিনটা খায়, তাছাড়া কিন্তু খায় না। তাছাড়া ম্যাক্সিমাম দিন ও যেটা বলে সেটাই আমি বানিয়ে দিই। এদিকে দেখো, বললাম না খ্যাকসি ভাজা বসিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু আমার হয়ে গেছে। তো এই যে আলু পরোটা, ওকে তো দিয়ে দিলাম একটা, ও স্কুলে যাওয়ার পর। তারপরে দেখছি আরও একটা লিচি আছে, যেটা দিয়ে আরও একটা পরোটা হবে। তো ভাবলাম যে বানিয়ে রাখি, ওর বাবা আসলে খেতে দেওয়া যাবে আর আমিও খেতে পারবো। আর এটা কি হয়েছে বলো তো, যেহেতু আর একটাই ছিল, তাই আমরা দুজন কিন্তু আধা আধি করেই খেয়েছি। মানে আমি আধা খেয়েছি আর ওর বাবা আধা খেয়েছে। তো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, চলো এবার রান্নার দিকে যাই, কারণ তাড়াতাড়ি এবার রান্নাটাও শেষ করতে হবে। তো হচ্ছে এদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আজকে বানাবো হচ্ছে বেগুন বাহারি। তো তার জন্য কিন্তু লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়ে ভাজা বসিয়ে রেখেছি। আর ওদিকে খ্যাকসি ভাজা হয়ে গেছে। আর হচ্ছে একটুখানি বানাবো লাউ। তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আমি লাউটা কিন্তু কেটে নিচ্ছি, কারণ লাউটা যেহেতু অনেকটাই ছোট, কাটতে খুব একটা বেশি সময় লাগবে না, তাই ভাবলাম যে এইভাবেই বেগুনটা ভাজতে ভাজতে আমার লাউটা কাটা হয়ে যাবে।
আর সকালবেলা জানো তো একা হাতে এই সমস্ত কাজ করতে নিয়ে এত অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে। কারণ আমার সংসারে তো আর আমি ছাড়া আর কেউ নেই যে অন্য কেউ আছে সে আমার কাজগুলো করে দেবে। আমি যদি একটা কাজ ফেলে রাখি সেটা কিন্তু সারাদিন ফেলাই পড়ে থাকে। তো সেইভাবেই আমি ভাবি যে নিজের কাজ যখন আছে তো নিজেকেই তো করতে হবে। আর ওর বাবা তো সারাদিন সেরকম বাড়িতেই থাকে না যে ও আমাকে হেল্প করবে, যতক্ষণ থাকে ততক্ষণ তো করে সকালবেলা থেকে। যেমন মেয়ের বই গোছানো, তারপরে মেয়ের স্কুলের ব্যাগ গোছানো, মেয়ের ড্রেস আয়রন করে দেওয়া, বিছানা পরিষ্কার করে দেওয়া, এইসব কিন্তু ওই করে। আমি করি না সেরকম করে। আমি পরে দিয়ে গিয়ে একটু টাচ আপ দিয়ে দিই, ব্যাস এতটুকুই। তাছাড়া কিন্তু পুরো কাজটা ওই করে। তো এদিকে দেখো লাউটা আমার কাটা হয়ে গেছে, আর কথা বলতে বলতে বেগুনটাও ভাজা হয়ে গেছে। যেহেতু সারাদিন একাই থাকি তাই সমস্ত কাজ নিজেকেই একটু বুদ্ধি করে গুছিয়ে নিয়ে করতে হয়। না হলে পারে না সমস্ত কাজ পড়েই থাকবে, আর আমারও একটু রেস্ট হবে না, একটু মানে কোনো কিছু করা হবে না। আর যেহেতু দুপুরের দিকে এই ভিডিওর কাজটা থাকে, এটা কিন্তু করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা টাইম টেকিং এই কাজটা। তো সেই জন্য ভাবি যে সকাল সকাল কাজগুলো হয়ে গেলে এই কাজটা নিয়ে বসে একটু রেস্টও করা যাবে, আর ভিডিওটাও এডিট করা যাবে। তো যাই হোক, এদিকে দেখো লাউ বসিয়ে দিয়েছে। আমি তো খুব সিম্পল ওয়েতে লাউ রান্না করি, আর এটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে বড্ড পছন্দ করে। তো লাউটা বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে, ভাবলাম যে বিছানাটা একটু পরিষ্কার করে নিই। তো এই যে দেখো এদিকে সকালবেলা তো গুছিয়েই গেছিলো কম্বল কম্বল মশারিগুলো গুছিয়ে দেয়। আমি এসে শুধু ওইগুলোকে সুন্দর করে প্লেস করে নিই, যাতে দেখতে ভালো লাগে। তো এই যে সব কিছু পরিষ্কার করে নিলাম, আর লাউটা হতে হতে ভাবলাম ঘরের বাকি কাজগুলোও করে নিই। এই যে আয়নাটা মুছে নিচ্ছি, কারণ বলি না মেয়ে ক্রিম মাখলে পরে ছেটায়, তারপরে বাচ্চা মানুষ কত আর খেয়াল রাখবো, একটু হাত দেয় ইয়ে দেয়। তো এই যে আয়নাটা দাগ দাগ হয়ে যায়, আর আমার দাগ দাগওয়ালা আয়না একদমই পছন্দ হয় না। আর এই আয়নাটা সত্যি বলতে আমার খুব শখের, তো আমি সবসময় চেষ্টা করি এটাকে একটু মুছে টুছে ভালো করে পরিষ্কার করে রাখতে। আয়নার ডিজাইনটা আমার অনেক পছন্দ করে কিনেছিলাম, তো সেই জন্য আর কি আয়নার প্রতি আমার একটু বেশি যত্নশীল। তো এই যে এদিকে দেখো, আর আয়নার সামনে না একদিন দেখছিলাম একটা ভিডিওতে, আয়নার সামনে ময়ূরের পালক রাখাটা খুব নাকি শুভ। তো আমি ভাবলাম আমার এখানে তো একটা ফ্লাওয়ার ভাস আছেই, তো ওই ফ্লাওয়ার ভাসের মধ্যে এমনি ফুল না দিয়ে এরকম করে 5টা ময়ূর পালক এনেছিলাম। যেহেতু জন্মাষ্টমীর সময় প্রচুর ময়ূর পালক বিক্রি হয়, তো 50 টাকায় 5টা ময়ূর পালক এনেছিলাম। তো ভাবলাম এটা এইভাবে রেখে দিই। তো দেখো রেখেছি, ভালোই লাগে দেখতে। তো এদিকে চলে এলাম মেয়ের পড়ার টেবিলটা গোছাতে। আর ওর টেবিলটা গোছাতে গিয়ে জানো তো আমি ওর যেটার মধ্যে পেন টেনগুলো রাখে সেই পেনদানিটাই পুরো উল্টে ফেলে দিয়েছি। তারপর আবার কি করব, সে পেনদানির মধ্যে সমস্ত পেনগুলোকে আবার গুছিয়ে তুলে রেখে তারপরে ওর পড়ার টেবিলটা আবার গুছিয়ে নিলাম। তো ওই ঘরের তো সমস্ত কাজ হয়ে গেল, আর এই ঘরে চলে এলাম, এসে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর আজকে সকালবেলায়, কালকে না তুলেছিলাম বেড কভারগুলো, তো আজকে সকালবেলায় ওর বাবা আবার এটা পেতে দিয়েছে বেড কভারটা। তো সেই জন্য আর কি ও তো ভালো করে মোড়ায় না, এমনি পেতে দিয়ে দেয়। তো পেতে দিয়েছে, আমি ভাবলাম যে যাই গিয়ে মুড়িয়ে দিই। ও না সব কাজই আর্ধেক আর্ধেক করে রাখে, কোনো কাজই ফুলফিলভাবে করে না, পরে এসে আমাকে আবার ওটা পুরো করতে হয়। তো বিছানার মধ্যে কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর ওর বাবা যে এটা অফিসে পড়ে যাবে সেগুলো আর গোছালাম না, কারণ ওগুলো তো আয়রন করে রেখেছে, ওটা আর একটু পরেই কিন্তু বেরিয়ে যাবে, প্রায় 9টা 9:15টার মতো বেরিয়ে যায়। তো ভাবলাম যে ওটা পরেই দিয়ে পরিষ্কার করে নেবো। আর এই যে টিভির জায়গাটা, তারপরে এই যেখানে টেবিলটা যেখানে জিনিসপত্রগুলো কিছু কিছু রাখি, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো বারবার কিন্তু সামনে দিয়ে যাওয়া আসা করছে, কারণ এই টাইমটা ও অনেক ব্যস্ত থাকে অফিসের জন্য, এটা ওটা দরকার পড়ে, অনেক জিনিস অনেক কাগজপাতি ওকে গুছিয়ে নিতে হয় আর কি। তো সেই জন্য ও কিন্তু বারবার এদিক থেকে ওদিকে করে। তো এদিকে দেখো সোফার ওপরটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সোফার ওপরটাও পুরো অগোছানো, সোফার সামনে যে আমার টি টেবিলটা থাকে সেটা পুরো অগোছানো হয়ে গেছিলো, সেটাও কিন্তু গুছিয়ে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে সমস্ত কাজ করতে করতে দেখি আমার লাউটা রান্না হয়ে গেছে, লাউটা খুব সুন্দর করে জলটা শুকিয়ে গেছে, জলটাও পুরো একদম কিন্তু লাউটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে বেগুনের তরকারি করার জন্য কিন্তু সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলে কিন্তু বেগুনটা দিয়ে দেবো।
তো ওটা ফুটতে ফুটতে ভাবলাম যে কটা বাসন আছে চলো সে কটা বাসন ফটাফট মেজে নিই, মেজে একবারে ধুয়ে নিলে কিন্তু বেসিনটা পরিষ্কার হয়ে যাবে। আমার ওপর না সিনকে আবার অনেক বাসন থাকলে সেগুলোকে পরিষ্কার করতে বড্ড কষ্ট হয়, তাই ভাবি যে অল্প অল্প বাসন থাক, অল্প অল্প করে ধোবো, অল্প অল্প করে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তাহলে কিন্তু মনে হয় না যে আমি অনেকটা বাসন মেজে ফেললাম। তো এই যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা কিন্তু বের করে নিলাম। এবার তো সমস্ত বাসন আগে মেজেই নিয়েছি, তো এখন যেহেতু বেশি বাসন নেই, তো এই কড়াইটা আছে, সেই কড়াইটাকে মাজতে হবে। তো ওই যে ওই সব তো হয়ে গেল, হয়ে টয়ে নিয়ে যে ওর বাবার জন্য একটুখানি খাবার বের করে দিচ্ছি। এদিকে দেখো খ্যাকসি ভাজা দিয়ে দিয়েছি, এদিকে লাউটা বের করে দিলাম, আর ওদিকে একটু মানে ভাত যেটা মানে ভাত যে বানিয়েছিলাম সেই বাটিতে ভাত যে বাটিতে দিই সেই বাটিতে ভাতটাও দিয়ে দিলাম, আর বেগুনের তরকারিটা। আজকে কিন্তু এটাই ওর লাঞ্চ, শুধু ওর না আমাদেরও লাঞ্চ এইটাই। ও নিয়ে যায়, তারপরে যেটা থাকে দুপুরবেলা আমরা খেয়ে নিই, তারপরে যদি বাঁচে তবে রাতে খাই। ম্যাক্সিমাম দিনই রাতে আমি ওই হয়তো একটুখানি পোস্ত বেটে নিলাম বা একটু আলু ভেজে নিলাম, এরকম করেই কিন্তু চলি। আর ভাত তো করতে হয়, বলতে গেলে ভাত করতে হয় না, কারণ ভাতটা একবারেই করে নিয়ে নিই। আর আমি তো রাত্রেবেলা সেরকম ভাত খাই না, কোনো দিন রুটি, কোনো দিন মুড়ি এইসব খাই। তো যা ভাত থাকে ওদের দুই বাবা মেয়ের কিন্তু হয়েই যায়। তো এই যে ওর টিফিনটা দিয়ে দিলাম, টিফিনটা নিয়েও তো চলে গেল। আর ভাবলাম যে গ্যাসের এই সাইডটা পুরো পরিষ্কার করে নিই। তো গ্যাসটা পরিষ্কার করে মুছে কুছে নিলে কিন্তু আমার অনেকটা কাজই শেষ হয়ে যাবে, মানে রান্নাঘরের কাজটা পুরো শেষ হয়ে যাবে। তো এই যে স্কচ ব্রাইটটা ভালো করে মেজে নিয়ে তারপরে এই যে যে কিচেন যে প্যাডগুলো থাকে তো সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম গ্যাসটা। তো এইবার কিন্তু বাসন টাসন মাজা আমার হয়েই গেছে, আগে কমপ্লিট করেই নিয়েছি। তো এই যে তারপর আর কোনো সেরকম কাজ ছিল না, তাই নোংরাটা ফেলে স্নান করে পুজো করে নিয়েছি। পুজো করে নেওয়ার পর পার্সেল এসছে একটা, তো সেই পার্সেলটা আনবক্সিং করলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো নিয়েছি 4টে ফুলের স্টিক। এই ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, অনলাইনে দেখে অর্ডার করেছিলাম, নিয়েছি। তো কয়েকটা ফুল ওই প্যাকিং করার সময় হয়তো খুলে গেছে, তো সেগুলো ওই প্যাকেটের মধ্যেই ছিল, সেগুলো লাগিয়ে নিলাম। তো 4টে কালার এসছে, একটা হলুদ, একটা পিচ কালার, একটা পিঙ্ক কালার, একটা রেড কালার। এইখানে কিন্তু 4টে কালারই খুব সুন্দর এসছে। তার মধ্যে থেকে পিচ কালার আর রেড কালারটা কিন্তু আমি আমার ফ্রিজের ওপরে যে ফুলদানিটা ছিল ওর মধ্যে রেখেছি। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও প্লিজ। আর এদিকে যে পিঙ্ক কালার আর ইয়েলো কালার ছিল সেটা কিন্তু আমার এই সাউন্ড সিস্টেমটা যেখানে থাকে সেখানে রেখেছি। তো প্লিজ জানিও কেমন লাগছে। আর চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য